আজ থেকে ৩ বছর আগে মাত্র ১৫ বছর বয়সে একটা বাইরের দেশের ছেলের সাথে আমার বিয়ে সম্পূর্ণ হয়, যে কিনা সম্পর্কে আমার ফুফাতো ভাই, যাকে আমি আজ পর্যন্ত কোনো দিন দেখিনি। অবাক লাগছে, তাই না? কিন্তু এটাই নির্মম বাস্তব। তার অনুপস্থিতিতেই তার সাথে আমার বিবাহ হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে। তারা জন্ম থেকে দেশের বাইরে থাকে। সে বা আমি কেউ কারোর মুখ আজ পর্যন্ত দর্শন করিনি। মানে আজ পর্যন্ত আমিও তাকে কখনো দেখিনি, সেও আমাকে নয়। কিন্তু দেখা না হলেও আমার পরিবার যেন ওর মনের ছাঁচি আমাকে গড়ে তুলেছে। কেমন করে? কারণ এই সব কিছুর মূলে রয়েছেন আমার দাদাজান আর বাবা। আমার দাদাজানের শেষ ইচ্ছে ছিল বলে আমাদের বিয়েটা হয়েছে। বিয়েটাতে আমাদের সম্মতি ছিল না। দাদাজানের মেয়ে মানে আমার ফুপু যুবতী বয়সে গিয়েছিলেন বিদেশে উচ্চশিক্ষার উদ্দেশ্যে। সেখানে এক তরুণের সঙ্গে তার পরিচয় হয়। তরুণটি যদিও এই দেশেরই সন্তান, তবু বেড়ে উঠেছেন বিদেশের আলো ছায়ায়। দুজন দুজনকে পছন্দ করে ফেলেন এবং শেষমেশ প্রেম গড়ায় বিবাহ বন্ধনে। খবরটা যখন আমাদের বাড়িতে পৌঁছায়, দাদাজান প্রচণ্ড রেগে যান। তবে রাগের সীমাও সময়ের কাছে ধীরে ধীরে নিভে আসে, কারণ ফুপু ছিলেন দাদাজানের একমাত্র মেয়ে আর আমার বাবাদের ৩ ভাইয়ের একমাত্র আদরের বোন। দাদাজানের ৪ ছেলেমেয়ের মধ্যে অত্যাধিক পছন্দের ছিল ফুপু। দাদাজানের সেই পছন্দের মেয়েটাই দেশের বাইরে স্থায়ীভাবে থাকে, সেটা দাদাজান আর বাবা কোনোভাবেই মেনে নিতে পারেননি। যদিও ফুপু মাঝে মাঝে দেশে ফিরে আসতেন, কয়েকটা দিন কাটিয়ে আবার ফিরে যেতেন তার নতুন ঠিকানায়, নতুন জীবনে। কিন্তু তার 2টি ছেলেকে অর্থাৎ আমার 2 ফুফাতো ভাইকে একবার ছাড়া আর দেশে আনতে পারেননি। যখন আমার সদ্য জন্ম, তখন অনেক অনুরোধ উপরোধ করে জোর করেই যেন একবার মাত্র ফুপুর ছেলেগুলোকে নিয়ে এসেছিলেন। তখন ফুপুর বড় ছেলে তথা আমার বরের বয়স ছিল 7 বছর আর ছোট ছেলের 4। এরপর 18 বছর কেটে গিয়েছে। সেই ছোট্ট সময়টুকুর স্মৃতি প্রায় মুছে যেতে বসেছে। তারপর থেকে আর কোনো দিন তারা ফিরে আসেনি। দাদাজান চেয়েছিলেন ফুপুকে সহ তার সম্পূর্ণ পরিবারকে আবার দেখতে একসাথে চোখের সামনে। কিন্তু ফুপুর এক কথা, তার সন্তানেরা এই দেশের মাটিতে পা ফেলবে না। তারা এখানে অভ্যস্ত হতে পারবে না। হয়তো ওদের বেড়ে ওঠা, ওদের মানসিক গড়ন কিংবা বাবার দেশের প্রতি টান, সবই আমাদের দেশের আবেগ, সম্পর্কের জটিলতা, পরিবারের অদৃশ্য টানাপোড়েনের বাইরে ছিল। তাই হয়তো তারা আর ফিরে আসেনি কিংবা বুঝে ওঠেনি এই মাটির, এই সম্পর্কগুলোর মানে ঠিক কতটা গভীর। আমার দাদাজান জীবনের শেষ প্রান্তে এসে ফুপুর কাছে শেষ একটি মাত্র আবদার রেখেছিলেন, আমার সঙ্গে তার ছেলের বিয়ের ইচ্ছেটা। তিনি ভেবেছিলেন হয়তো এই সম্পর্কের মাধ্যমে ফুপু অর্থাৎ তার মেয়ে ওই দেশ ছেড়ে নিজের বাবার কাছে আবার ফিরে আসবেন, ছেলেকে সঙ্গে নিয়ে এই দেশেই গড়বেন নতুন বন্ধন। দাদাজান ভেবেছেন এতে ফুপুর এই দেশের সাথে, এই পরিবারের সাথে একটা গাঢ় সেতু বন্ধন তৈরি হবে, কিন্তু তা হয়নি। শুধু নিয়ম মানার খাতিরে চাপে পড়ে একটা নামমাত্র বিয়ে সম্পূর্ণ হলো। তারপর তারা এই দেশে মাটিতে ফেরেনি। না কোনো চিঠি, না ফোন, না কোনো খবর, আসেনি কোনো স্পর্শ, কোনো আন্তরিকতা। আর আমার বাবা, তিনি কতটা কঠোর তা তো তুই জানিসই। দাদাজানের মুখে উচ্চারিত ইচ্ছেটাই যেন বাবার কাছে হয়ে উঠল অমোঘ আদেশ। তার বোনকে কাছে আনার দায়িত্ব থেকে উনি আমার বিয়েটা ঠিক করে ফেললেন। আমি যখন বিয়েতে রাজি হচ্ছিলাম না, তখন দাদাজান আর বাবা একসাথে বসে আমাকে বোঝাতে চেষ্টা করলেন যেন আমি না বললেই সব কিছু ভেঙে পড়বে। তারা বলেছিলেন এটা আমাদের বংশের নিয়ম রীতি, বড় নাতির সঙ্গে বড় নাতনির বিয়েই এই পরিবারের প্রথা। শুরুতে বিশ্বাস হচ্ছিল না, কারণ এমন এক রীতির কথা আমি আগে কখনো শুনিনি। কিন্তু যখন দেখলাম দাদাজান সেই চোখে তাকাচ্ছেন, যেই চোখে আমি ছোটবেলা থেকে মায়া দেখতাম, নির্ভরতা খুঁজে পেতাম, তখন অস্বীকার করাটাও যেন নিষ্ঠুর মনে হলো। আর বাবা, তার মুখে কোনো জোর নেই, কণ্ঠে কোনো আদেশ নেই, তবু যেন সব দায়ভার আমার ঘাড়েই দিয়ে রাখলেন।
এমনভাবে বললেন যেন আমি রাজি না হলে এই পরিবারের শিকড়টাই নড়ে যাবে। যেহেতু ফুপুর ছেলে বড় নাতি আর আমি বড় নাতনি, সেই হিসেবে আমাকে চুপচাপ মাথা নিচু করে হ্যাঁ বলতে হলো। চোখের কোণে জমে থাকা শত প্রশ্ন, অপূর্ণ স্বপ্ন, না বলা অনুভূতিগুলোকে গিলে নিয়ে অনিচ্ছাকৃতভাবেই আমি এই বিয়েতে সম্মতি দিলাম। এরপর তাদের কথায় আমার জীবনের একমাত্র পথ নির্দেশ হয়ে দাঁড়ালো। তার নির্দেশে আমি হয়ে উঠলাম এক নিঃশব্দ গুটি, যার একমাত্র কাজ ফুপুকে দেশের মাটিতে টেনে আনা। একজন পরিবারের মেয়ে হিসেবে দায়িত্ব কেবল এই একটা সম্পর্ককে রক্ষা করা। আমি, আমার ইচ্ছেগুলো, আমার ক্ষুদ্র স্বপ্নেরা সব যেন সেই সম্পর্কের ভারে হারিয়ে গেল। ভেসে গেলাম এক অচেনা স্রোতে, যেখানে আমি নিজেই নিজের পরিচয়ে আর ছিলাম না। তবু যদি অন্তত ছেলেটির সম্পর্কে কিছু ভালো শুনতাম, তাহলে হয়তো মনে হতো সবটা বৃথা যায়নি। কিন্তু না, ভাগ্য তাও দেয়নি। আমার অন্য কাজিনদের মুখে তার যে বর্ণনা শুনেছি, তাতে মন আরও ভারী হয়ে ওঠে। সবাই বলে ছেলেটা নাকি ভীষণ জেদি, একরোখা, কারো কথা কানে তোলে না, নিজের মতো করে চলে, নিজের জগতে বন্দি। এর বাইরের দেশে বড় হওয়া সেই ছেলের কাছ থেকে আর কী বা আশা করা যায়? এই দেশের টান, এই সম্পর্কের আবেগ, সেসব তো আর অনুভবের সীমানাতেই পড়ে না তার। এ পর্যন্ত বলেই মৌনতা থেমে গেল এক মুহূর্তের জন্য। তারপর এক ঝলক নিঃশ্বাস ফেলে মৌনতা হেসে উঠল খানিকটা ক্লান্ত হাসিতে। এরপর আবার বলা শুরু করলো, সবাই বলে ছেলেদের একটু জেদ থাকেই, আর বিয়ের পর তো বউয়েরই দায়িত্ব স্বামীর সে জেদকে ভালোবাসার বন্ধনে বেঁধে সঠিক পথে নিয়ে আসা। কিন্তু আমাদের এই নামমাত্র বৈবাহিক জীবনের 3টি বছর পেরিয়ে গেল, তবুও আমাদের মধ্যে কোনো অনুভবের বিনিময়ই হলো না, কোনো ভ্রুক্ষেপ, কোনো চেষ্টাও নয়, আর কোনো মুখদর্শনও নয়। একটু থেমে গলা এখানে কষ্ট জমা করে বলল মৌনতা, দাদাজান ভেবেছিলেন মেয়ের ঘরের নাতির সঙ্গে ছেলের ঘরের নাতনির বিয়ে দিলে হয়তো সেই মেয়ে নাতিরা, মানে আমার ফুপুরা, আমার টানে দেশে ফিরে আসবে এবং দেশে সুন্দর করে যৌথ পরিবারের মতো ভাই বোনেরা মিলেমিশে থাকবে। কারণ দাদাজান একটা বাড়ি করেছেন, সেই বাড়িটার সব ছেলেমেয়েদের ছাড়া নাকি অপূর্ণ। কিন্তু আমার বিয়ের পরেও ফুপু ফেরেননি, বরং আমার জন্য প্রস্তাব এসেছিল আমাকে তাদের কাছে পাঠিয়ে দেওয়ার। আর সেই প্রস্তাবে দাদাজান যেন আরও ক্ষুব্ধ হয়ে উঠলেন। তিনি মনে করেছিলেন যেটা হওয়ার কথা ছিল একত্রীকরণ, সেটাই বুঝি হয়ে যাচ্ছে বিচ্ছিন্নতার শুরু। তিনি আর বাবা অভিমানে জেদ ধরলেন আমাকে আর পাঠানো হবে না তাদের কাছে, আর তারাও হয়তো জেদের পথে হাঁটল, আর কোনো যোগাযোগ করল না। দুই পরিবারের এই অহংকার, অভিমান আর আত্মসম্মানের ঠেলায় মাঝখানে পড়ে গেল আমার জীবনটা। একটা অথই জলে ডুবে থাকা নৌকার মতো হয়ে গেল সব, নির্দেশহীন, দিকহীন, অর্থহীন। আর এই টানাপোড়েনের ভেতর দিয়ে কেটে গেল আমার 3টি বছর, একটানা নিঃসঙ্গতা আর অপেক্ষার সীমানায়। বান্ধবী নিশির পুরো পরিবারের সামনে কথাগুলো বলে থেমে গেল মৌনতা। পুরো পরিবার বলতে নিশি আর ওর মা রসনারা। সব শুনে এক মুহূর্তের জন্য থমকে গেলেন রসনারা। তারপর শব্দহীন হাতে সামনে রাখা পানির গ্লাসটা বাড়িয়ে দিলেন মৌনতার দিকে। মৌনতা কোনো কিছু না বলে গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে সবটা গিলে ফেলল। গলার ভিতর জমে থাকা কান্নার দলাটাকে যেন সেই পানি স্রোতেও ভাসিয়ে দিতে চাইল। গলা একটু পরিষ্কার করে আবার বলা শুরু করলো সে, ওদের সম্পর্কের জেদাজিদির আগুনে আমি, একটা মেয়ে, নিঃশেষ হয়ে গেলাম। ছোটবেলা থেকে নিজের ইচ্ছা, অনুভব, স্বপ্ন সব কিছু ছেড়ে শুধু অন্যের সিদ্ধান্তে হাতের পুতুল হয়ে বড় হয়েছি। তারপর সেই পুতুল হয়ে বসে পড়লাম এক অনিচ্ছাকৃত বিয়েতে। অথচ একটা মেয়ের বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে, কত রঙিন কল্পনা। কিন্তু আমি, আচ্ছা বাদ দিলাম সব কিছু, বিয়ে হলো, কিন্তু বরকে দেখা তো দূরের কথা, তার কণ্ঠস্বর যেন কোনো অপরিচিত সুর। তবু মনটাকে বোঝাতে চেয়েছিলাম বিয়ের পর হয়তো সব বদলে যাবে। দাদাজান যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণ হলে আমার জীবনটা হয়তো সহজ হয়ে উঠবে। যৌথ পরিবারে আমরা একসাথে মিলেমিশে থাকব। কিন্তু দাদাজানের স্বপ্ন পূরণ হয়নি, আর সেই না পূরণের দায় যেন
টেনে আনলো আমার জীবনের সমস্ত জটিলতা। বিয়ে হয়েও আজও আমি শুধুই একটা মেয়ে, না স্ত্রী, না সঙ্গিনী, না কারো আপন। জীবনটা সহজ হওয়ার বদলে হয়ে উঠল আরও কঠিন। আর আমি থেকে গেলাম কেবলই এক তুরুপের তাস, যার ব্যবহার আছে, মূল্য নেই। মৌনতার কথা শেষ হতেই বান্ধবী নিশি একটু এগিয়ে এলো। চোখে একরাশ প্রশ্ন, কণ্ঠে কৌতূহল আর বিস্ময়ে মেশানো কাঁপুনি সুর তুলে সে শুধালো, আর ওই ছেলেটা, সে কি কখনো একবারও যোগাযোগ করেনি তোর সঙ্গে, বা চেষ্টাও করেনি? মৌনতা একবার চোখ নামিয়ে হাসল একটা মলিন নিস্তেজ হাসি। তারপর নিঃশব্দে মাথা নাড়ল না সূচক ভঙ্গিতে। সে একটা তপ্ত নিঃশ্বাস ফেলে আবার মুখ তুলল, গলায় অভিমান জড়িয়ে শুধালো, সে তো বাইরের দেশে বড় হয়েছে, বিদেশি হাওয়ার মানুষ। হয়তো এই সম্পর্ক, এই বিয়ের বন্ধন তার কাছে কোনো অর্থই রাখে না। না রাখলে তো কিছু বলার নেই, কিন্তু যদি এতটুকু মনে করত এই সম্পর্কের একটা নাম আছে, তাহলে কেবল কৌতূহলের বশেই না হয় একবার চেষ্টা করতো আমায় দেখার। একবার শুধু এই মেয়েটা কে, যার সঙ্গে তার নাম জুড়ে গেছে আজ 3 বছর ধরে, কিন্তু না, হয়তো তার মনে এই সম্পর্কটার নামমাত্রই ছিল। আফটার অল, বিদেশের ছেলে, ওদের কাছে সব বিয়ে, দেশীয় কালচার, সব কিছুর মূল্য নেই। তাই সে তো এত নিশ্চিন্তে আছে। রওশন আরা বেগম খানিকটা এগিয়ে এসে মৌনতার পাশে বসলেন। আদুরে ভঙ্গিতে মাথায় হাত বুলিয়ে দিয়ে এক গভীর দৃষ্টিতে তাকিয়ে শুধালেন, তুই যত সহজ করে ছেলেটার জীবনটা ভাবছিস, তার জীবনটা কি আদৌ এতটাই সহজ হয়েছে? সেও তো তুরুপের তাস হিসেবে একটা মেয়েকে না দেখে শুনে বিয়ে করলো, তবু সেই বিয়ে করা বউয়ের মুখটুকু পর্যন্ত দেখতে চাইল না। ব্যাপারটা কেমন যেন। মৌনতা হালকা মাথা ঝাঁকালো, কণ্ঠে অভিমান আর আহত নির্লিপ্ত তুলে প্রত্যুত্তর করল, আন্টি, সেই কথাটাই তো বললাম। সে হয়তো এই বিয়েটাকে মেনে নেয়নি। আমার জন্মের পর থেকে দাদাজান এই ইচ্ছেটা পুষে রেখেছিল আমার বাবার আর ফুপুর কাছে। তারা তাদের বাবার শেষ ইচ্ছা বলে হয়তো মেনে নিয়েছিলেন সব কিছু। তখন তো আমি সদ্য ভূমিষ্ঠ। আমি কিছু না বুঝলেও সে তখন যথেষ্ট বড়, পরিণত, সচেতন, সব জানতা। সে আমার চেয়ে গুণে গুণে 7 বছরের বড়। সে সব কিছু জেনেও একবার চেষ্টাও করল না আমায় জানার, বোঝার। ছোটবেলা থেকে যেভাবে আমাকে পুতুল করে রেখে ফুফাতো ভাইয়ের নামে বিয়ের কথা শুনিয়ে গড়ে তুলেছে সবাই, তেমন করেই তো সেও জানত এই সম্পর্কটা কোনো কাল্পনিক ব্যাপার না। তবু কোনো দিন সে একবার ফোন করেছে, না পাঠিয়েছে একটি বার্তাও। আমার অন্য কাজিনরা বলেছে সে মাঝে মধ্যে তাদের সঙ্গে গ্রুপ কলে যোগ দিত, কিন্তু আমি যেন সেখানে থেকেও ছিলাম না। আমার অস্তিত্বটাই তার কাছে অদৃশ্য। একবার ভুল করেও না কল, না কোনো টেক্সট। কি জানি, হয়তো বাইরের দেশের সংস্কৃতি সে নিজের মনে বয়ে বেড়াচ্ছে। সে হয়তো এসব মনেই রাখেনি, আর তার মধ্যে পড়ে আমি হয়ে গেছি শুধু একটা পারিবারিক শিকার, একটা অপ্রয়োজনীয় সম্পর্কের নিঃশব্দ নাম। তাহলে তুমি কিভাবে নিশ্চিত হচ্ছ যে সত্যি ওই ছেলেটার সাথেই তোমার বিয়ে হয়েছে? যে ছেলে বিয়ের পর তো দূরের কথা, কোনোদিন তোমার সঙ্গে যোগাযোগের সামান্য চেষ্টাও করেনি। তোমার সঙ্গে তার বিয়ে, ওর জায়গায় অন্য কেউ থাকতে পারে। রওশন আরা বেগমের কণ্ঠে সংশয় আর আশ্চর্যের মিশেল। মৌনতা ধীরে মাথা নাড়ল, গলার স্বরটাও নরম। স্থির করে সে জবাব দিল, না আন্টি, অন্য কেউ ছিল না। আমার কাজিনরা তো সেদিনের সেই কলে ছিল। তারা নিজের চোখে ওর কবুলওয়ালা দেখেছে। আমি তাকে না দেখলে ওরা ঠিকই দেখেছে, আর আমি ওকে না দেখলেও সেদিন প্রথম এবং শেষবারের মতো ওর কণ্ঠস্বর শুনেছিলাম। ঠিক সেই মুহূর্তে যখন সে ভাঙা ভাঙা কণ্ঠে বাংলায় কবুল বলেছিল। একটা স্পষ্ট অথচ অচেনা কণ্ঠ, যা শুনেই বুঝে নিয়েছিলাম এটাই সে ছেলে। এই পর্যন্ত বলতে বলতে মৌনতার চোখে জমে উঠল ক্ষীণ জলরেখা। রওশন আরা এগিয়ে এলেন নিঃশব্দে। আদর ভরা করুণ চোখে মুখে হাত রাখলেন মৌনতার। আঙুলের আলতো ছোঁয়ায় যেন একটুখানি আশ্রয় দিলেন। তারপর নরম কণ্ঠে কণ্ঠে বললেন, শেষবার বলিস না মা, বিয়ে একটা পবিত্র সম্পর্ক। ভাগ্যের চক্রে তোদের আজ হয়তো দূরত্ব, কিন্তু একদিন না একদিন দেখা হবেই সেই ছেলের সঙ্গেই। আমি চাই না সেই দেখা হোক যে ছেলে বিয়ের পরও একটিবার আমার খবর নেওয়ার প্রয়োজন বোধ করেনি। সে ছেলের সঙ্গে আর কখনো মুখোমুখি হতে চাই না আমি।
নিশি একরকম বসেই পড়ল। বুড়ো কুচকে হিসেব মেলাতে চাইল। মানে এখন তোর বয়স 18, তার মানে তোর দাদাজান তোর বিয়ে 3 বছর আগে দিয়েছিলেন? মৌনতা মাথা নেড়ে জানালো, আর সবচেয়ে মজার ব্যাপার জানিস কি? আমি তখন সদ্য ভূমিষ্ঠ। ফুপু ছেলেকে নিয়ে সেই প্রথমবার দেশে এসেছিলেন। সেই ছেলে মানে আমার বর আমাকে দেখে কিউট বলে কোলে নিতে চেয়েছিল। ফুপু কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তার গায়ে হিসু করে দিই। এতেই এরপর থেকে বাংলাদেশ নাকি তার জন্য নোংরা। সে নাকি অনেক কেঁদেছিল। এরপর ওকে আর এই দেশে হাজার চেষ্টা করেও ফিরতে আনতে পারেনি। নিশি থেমে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ হো হো করে হেসে উঠল। তাই বুঝি ওর জীবনের প্রথম বাংলাদেশে ভ্রমণে গিফট হিসু পেয়েছে। এখন বুঝতে পারছি কেন বাংলাদেশ নিয়ে ছেলেরা তো রাগ। আমার মনে হয় তুই ওকে হিসু করে দিয়েছিস বলে সে এখনও মনে মনে ক্ষেপে আছে। বাইরের দেশের ছেলে কত সুন্দর জামা কাপড় পরে এসে তোর জন্য হিসু উপহার নিয়ে যেতে হয়েছে। রসনার আর ততক্ষণে মেয়ের দিকে চোখ গরম করে তাকিয়েছে। নিশি তৎক্ষণাৎ মুখ সামলে নিল। একটু কেসে আবার বলল, আচ্ছা তো দাদাজান তো বলেছিলেন এটা নাকি ওনার শেষ ইচ্ছা, তাই এত তাড়াহুড়ো করে বিয়ে দিলেন, কিন্তু উনি তো এখনো দিব্যি বেঁচে আছেন রে। মৌনতার মুখে হালকা হাসি ফুটে উঠলেও সে নিজেকে সামলে নেয়। তুই ফান করছিস? নিশি আবার মুখ বাড়িয়ে ফিসফিস করে বলে ওঠে, একদম না। উনি ওনার শেষ ইচ্ছা বলে তোর জীবনটা ধ্বংস করে দিল, আর উনি এখনো 3 বছর ধরে মরেইনি। আচ্ছা তুই সব এতগুলো দিন লুকিয়ে রাখলি কার জন্য? বাবার জন্য। মৌনতার গলায় একটুখানি নেমে যায়। তুই জানিসই তো বাবা দাদাজানকে নিয়ে কতটা স্ট্রিক্ট। ওনার কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কখনো যায় না। আর আমি তো সেই সিদ্ধান্তের কেবলই একটা অংশমাত্র ছিলাম। রসনারার বুক হঠাৎ ভার হয়ে উঠল। যে মেয়ে এতদিন এসব মুখ ফুটে কখনো কাউকে বলেনি, সে আজ এতখানি কথা বলল। কেমন নিঃশব্দে সবটা বয়ে বেরিয়েছে এতদিন। কতটা ভার, কতটা চাপ আর অভিমান নিয়ে বেঁচে আছে সে। এই বয়সে কতটা বাস্তবতা মুখোমুখি হয়ে শিখে নিয়েছে জীবন। দেয়াল ঘড়িতে 6টা বাজার সাথে সাথেই একটানা টিকটিক শব্দে ঘড়ির কাঁটা তার উপস্থিতি জানান দিল। টিক টিক টিক। রসনারা হঠাৎ চমকে উঠলেন। চিন্তায় তলিয়ে থাকা মন যেন আচমকা কোনো অদৃশ্য ঝাঁকুনিতে ফিরে এলো বাস্তবে। তিনি ঘড়ির দিকে তাকালেন, তারপর চোখ মেলে জানালার বাইরে দৃষ্টি দিলেন। সন্ধ্যা গড়িয়ে এসেছে অনেকটা। রং বদলে ফেলা আকাশটাকে দেখে হঠাৎই চেহারাটা ফানসে হয়ে উঠল। হায় আল্লাহ, কখন যে এত সময় পেরিয়ে গেল চোখের পলকে। মেয়েটার কথা শুনতে শুনতে সময়ের খেয়ালই ছিল না। একটুখানি চুপ করে রইলেন তিনি। মৌনতার চোখের কথা, কণ্ঠের কষ্ট এখনো যেন তার বুকের ভেতর ঘুরপাক খাচ্ছে। মেয়েরা যে বয়সে তাদের জীবনকে রঙিন দেখতে চায়, সে বয়সী মৌনতাকে যেন ঘিরে আছে ধূসর এক ধোঁয়াশা। আর এই অন্ধকারের পেছনে যার হাত, সে তো মৌনতার সেই দাদাজান আর বাবা। তাদের পরিবারে মৌনতার বাবা একচ্ছত্র শাসক, যার একটি কথাই শেষ কথা। পরিবারের সমাজে ওনার অবস্থান এতটাই উচ্চে যে কেউ সাহস পায় না ওর চোখে চোখ রাখার। এই শক্তিধর মানুষকে এক সিদ্ধান্তেই একটি মেয়ের জীবন আটকে গেছে মাঝপথে। না সামনে এগোতে পারছে, না পেছনে ফিরতে। রসনারা আর এক মুহূর্ত চুপ করে থাকলেন। নিজেকে একটু শান্ত করলেন, মনকে স্থির করলেন। এখন মেয়েটাকে ঘরে ফিরিয়ে দিতে হবে নিরাপদে। রসনারা তড়িঘড়ি করে মুখ ঘুরিয়ে মৌনতার দিকে ডাক ছুড়ে দিলেন, মৌনতা ওঠ মা, বাড়ি ফিরতে হবে। তোর বাবা যদি জানতে পারেন তুই এতক্ষণ এখানে ছিলি, রাগ করবেন খুব। কিন্তু মৌনতা নড়ল না, একটুও না। চোখ নামিয়ে ধীরে ধীরে বলে উঠল, আমি ফিরব না। রসনারা থমকে গেলেন, আরও কিছু বলতে যাবেন, ঠিক তখনই মৌনতা অসহায় কণ্ঠে বলল, তোমাদের বাড়িতে তো তেমন কেউ নেই। তোমাকে বাবারা চিনে বলেই শুধু এখানে আসতে পারি। তোমরা সবাই ঢাকা চলে গেলে আমি একেবারে একা হয়ে যাব আন্টি। আর একাকিত্ব সহ্য হবে না আমার। প্লিজ আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও, একটিবারের জন্য হলেও। ওর গলার এই অসহায়তা, এই আকুতি রসনার বুকটা মোচড় দিয়ে উঠল। প্লিজ বাবাকে বোঝাও না আন্টি, তোমরা যদি চলে যাও আমি একেবারে বন্দি হয়ে যাব, শেষ হয়ে যাব আমি অনেক পড়তে চাই। তোমাদের বাড়িতে তো এমনিতেই কেউ নেই, চুপচাপ পরিবেশ। আমায় নিতে পারলে আমার স্বপ্নগুলোর সাথে সাথে আমিও একটু হলে বাঁচব। বাবা আর দাদাজানকে বোঝালে
একটিবার যদি মন থেকে বোঝাও, ওনারা নিশ্চয়ই রাজি হবেন। রওশনারা মুখ তুলে তাকালেন মেয়েটার দিকে, চোখে জল আর কণ্ঠে ভাঙা স্বপ্ন। ধীরে জিজ্ঞেস করলেন, তোর বাবা মানবে রে মা? মৌনতা কিছু বলল না, শুধু এক নিঃশব্দ প্লিজ উচ্চারণ করলো। একটানা তাকিয়ে থাকলো রওশনারার চোখের দিকে। রওশনার বুকের ভার হয়ে উঠল বুকটা। এই মেয়েটার প্রতি একরাশ মায়া জমে রইল বুকের ভেতর। কিন্তু তবু তিনি কি করবেন? এই মেয়েটার ভাগ্য তো বাধা পড়ে আছে এক অবিচল শক্ত মানুষ, তার বাবার আদেশে। আর বাবা তো এত সহজ নন। চৌধুরী ভিলা। সময় থমথমে হয়ে আছে, পরিবেশ একদম নিস্তব্ধ, যেন কেউ হেঁটে গেলেও আওয়াজ হবে। ঘড়ির কাঁটায় 6টা, কিন্তু ঘরের মেয়ে এখনো ঘরে ফেরেনি। চৌধুরী ভিলার কর্তা আমান চৌধুরী একপাশে হুইল চেয়ারে বসে আছে। দুহাত মুখের ওপর দিয়ে তিনি ছেলের দিকে তাকিয়ে রইলেন। এই বাড়ির প্রধান কর্তা সে হলেও তার ছেলের রাগ কোনো অংশে কম নয়। যেরকম সে নিজেও যৌবন বয়সে রাগী ছিল, ঠিক তেমনটাই হয়েছে তার ছেলে। পাশেই থমথমে মুখে বসে আছে সে, নিবিড় চৌধুরী, গম্ভীর ধৈর্যহীন। নিবিড় শেখ নিচের মেঝের দিকে স্থির তাকিয়ে রইল। ব্যবসার উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়েছিল, একদিন সে ঘরে ছিল না। এর মধ্যেই সেই দিনই সারাদিন সকাল থেকে মেয়ের খোঁজ নেই। ভাগ্য ভালো একটু তাড়াতাড়ি ফিরেছে বলে না হয় এরকম কাণ্ড তো সে জানতেও পারত না। ঘরভর্তি মানুষ, অথচ মেয়েকে একা একা ছেড়ে দিয়েছে সবাই। কে এমন স্পর্ধা দিল? চোখের দৃষ্টিতে তীব্র প্রশ্ন আর কপালে গভীর ভাঁজ নিয়ে তিনি দ্বিতীয়বার ঘড়ির দিকে তাকালেন। আমান চৌধুরী ছেলের মতিগতি বুঝতে পেরে গম্ভীর স্বরে নির্দেশ দিলেন, বউদের ড্রয়িং রুমে আসতে বলো। সংকেত পেয়ে একে একে সবাই এসে জড়ো হলো। বড় বউ শাহানা, মেজ বউ রেহানা আর ছোট বউ সিমি। তিন নারীর মুখে বিরক্তির ছাপ, কিন্তু কেউ মুখ ফুটে কিছু বলল না। আমান চৌধুরী আর নিবিড় চৌধুরীর এই অতিরিক্ত আচরণে অস্বস্তি, বিরক্তি সব মিশে আছে তাদের চোখে মুখে। সবার সামনে দাঁড়িয়ে মেজ বউ রেহানা একবার স্বামীর দিকে চাইল। তার সেই তীক্ষ্ণ দৃষ্টি তাপে জ্বলন্ত। আলতাফ চৌধুরী স্ত্রীর সে চোখে কি আছে বুঝতে একটু ভুল করল না। সে দ্রুত চোখ নামে নিল, কারণ সে ভালোমতোই জানে স্ত্রীর এই দৃষ্টির মানে কি। তিনি বুঝে নিয়েছে রাতে এই চোখই রূপ নেবে শব্দের ঝড় তুফানে। স্ত্রী এখানে চুপ থাকলে রুমে গিয়েই তুলকালাম বাঁধিয়ে ফেলবে। কিন্তু তাদের আর কি করার আছে? তারা সব ভাই বোন বাবা আর বড় ভাইয়ের কথা অক্ষরে অক্ষরে পালন করে আসছে। ওনার কথার বিপরীতে বড় কথা একদম পছন্দ করেন না। তারা তো একই পরিবারের সবাই মানুষ, যেখানে বাবা আর ভাইয়ের কথাই বিধান, বিপরীতে কিছু বলার চেষ্টাই অপরাধ। এই নিয়মের ফাঁসেই তারা আটকে বড় হয়েছে, কারণ ছোট থেকে মা অসুস্থ ছিল, সর্বক্ষণ একটা রুমের বিছানায় শুয়ে থাকতো। বাবা ব্যবসার উদ্দেশ্যে এদিক ওদিক থাকতো। তখন বড় ভাই তাদের একসাথে আগলে নিয়ে বাবা মায়ের দায়িত্ব পালন করে বড় করেছে। বড় ভাই ছিল বলেই তারা আজ এটুকু পথ পাড়ি দিতে পেরেছে। সেখানে সেই মানুষটার আদেশ অমান্য করে কিভাবে? পরিবারের সদস্য হিসেবে রেহানাও সেই নিয়মে বাধা পড়ে গিয়েছে। এজন্য বিয়ের শুরুতে কতবার সে প্রতিবাদ করেছে, আর প্রতিবারই তার প্রতিবাদ ছিটকে পড়েছে আমান চৌধুরীর ধমকের ভারে। এখন সামনে থেকে চুপ থাকলেও রুমে গিয়ে তুলকালাম বাঁধিয়ে ফেলে রেহানা। দুনিয়া উল্টে যাবে, কিন্তু রুমে ওর সবার বিরুদ্ধে কুটনামি করাটা যাবে না। আজও এর ব্যতিক্রম হবে না। আলতাফ চৌধুরী নিজের কপালের জন্য প্রতিবারের ন্যায় আফসোস করে উঠল। আমান চৌধুরী একবার গভীরভাবে তাকালেন বড় ছেলে নিবিড় চৌধুরীর দিকে। ছেলের চোখে মুখে এক অদ্ভুত স্তব্ধতা, যেন ভেতরে ভেতরে কোনো ঝড় বয়ে চলেছে। মনোভাব বোঝা মুশকিল, কিন্তু বাবা হিসেবে তিনি স্পষ্ট টের পাচ্ছেন নিবিড় যদি এবার মুখ খোলে, তবে সেই কথার ধাক্কা হালকাভাবে নেওয়ার নয়, হয়তো তছনছ হয়ে যাবে সব কিছু। তাই দেরি না করে নিজেই কথার সূচনায় এগিয়ে এলেন আমান চৌধুরী। হুইল চেয়ারের 2 হাতলে ক্লান্ত দৃঢ় ভর দিয়ে চারপাশে সবার দিকে একবার দৃষ্টি বোলালেন। তিনি গলায় চাপা প্রশ্নবিদ্ধ কণ্ঠস্বরে শুধায়, এখন কটা বাজে? আমান চৌধুরীর কড়াভাবে করা প্রশ্নে ছোট বউ সিমির কপালে বিরক্তির রেখা স্পষ্ট হলো। এই ভিলায় সে বিয়ে করে এসেছে 2.5 বছর হতে চলেছে, কিন্তু শ্বশুর আর ভাসুরের সম্মিলিত এমন হুমকি আচরণের জন্য সে শুরু থেকেই অস্বস্তিতে।
আজও তার ব্যতিক্রম হলো না। সোজা সাপটা একদম কোনো ভনিতা ছাড়া সিমি গলায় স্পষ্ট ঝাঁজ নিয়ে উত্তর দিল, ঘড়িতে তো সময় স্পষ্টই দেখা যাচ্ছে আব্বা। আপনার চোখে কি সমস্যা হচ্ছে? 6টার ঘন্টার শব্দ তো শুনলেনই, কি হয়েছে আপনার? তার কথা যেন ঘরে জমে থাকা নিস্তব্ধতার বুক চিরে গেল। চুপচাপ পলক ফেলছিল যারা, তারাও যেন আচমকা চমকে উঠল। সিমি কথা বলছিল আমান চৌধুরীকেই, কিন্তু সেই বাক্যবান যেন শূন্য চেতনায় গেঁথে গেল নিবিড় চৌধুরীর মনে। তার দৃষ্টি মুহূর্তে বিদ্ধ হয়ে ছুটে এলো সিমির দিকে। বুকের ভেতর যেন গুমড়ে উঠল কোনো এক দাবানল। তার বাবার মুখের ওপর এমন জবাব, সেই স্পর্ধাই মেরকে দিল। ঠিক তখনই শাহানা হাত বাড়িয়ে সিমির হাত চেপে ধরল। সতর্ক নীরব স্পর্শে ফিসফিস করে শুধালো, চুপ কর। সিমির এরকম হুটহাট কথায় শাহানার নিজের পুরনো দিনগুলো চোখের সামনে ভেসে ওঠে। বিয়ের শুরুর বছরগুলো, যখন সেও এভাবে পরিস্থিতি না বুঝে কথা বলে ফেলত। যখন সে বুঝে উঠতে পারেনি, তখনও এই ভিলার দেয়ালে দেয়ালে কত অদৃশ্য নিয়ম লেখা, যেখানে প্রশ্ন করা মানেই অপরাধ আর জবাব দেওয়া মানে অবাধ্য হওয়া। শাহানা এখন সব বুঝলেও সিমিকে দেখলে তার নিজেরই দিনগুলো মনে পড়ে। কতটা অচেনা ছিল সে সময়টা, কতটা প্রতিবাদ জমে থাকতো বুকের ভেতর, অথচ মুখ ফুটে কিছুই বলা যেত না। সিমির এখনও তেমনটাই সময় চলছে, বুঝ আর বোধের মাঝখানে একটা ঝাপসা দেয়াল। আসলে বুঝ হবেই বা কী করে, মেয়েটা এখনও ওদের চেয়ে অনেকটাই ছোট, মৌনতার চেয়ে তো মাত্র কয়েক বছরের বড়। এই বয়সে না বোঝাটাই তো স্বাভাবিক। শাহানা এক নিঃশ্বাসে সেসব ভাবতে ভাবতেই চোখে ইশারা করলেন সিমিকে। চুপ থাকতে বললেন নীরবে। সিমি বড় ভাবির চোখে দৃষ্টি ধরে কিছু বুঝল কিনা তা বোঝা গেল না। সে চোখে একরকম কৌতূহল এনে কণ্ঠে বিরক্তির ছোঁয়া ঢেলে শুধায়, আপনি আমাকে এইভাবে তাকাচ্ছেন কেন আপা? আব্বা আমাদের কাছে এনে হুট করে জিজ্ঞেস করেছেন এখন কটা বাজে। আমি তো যা চোখের সামনে দেখছি সেটাই বললাম। বড়দার এভাবে তাকানোর মানে কি? আমি কি ভুল কিছু বলেছি? শাহানা কিছু বলার আগেই মেজ বউ রেহানা মুখে একরকম কৌতুক চিহ্ন এঁকে নিয়ে বলল, না রে ছোট, তুই ভুল কিছু বলিসনি। কথার জবাব দেওয়া তো কোনো অপরাধ নয়। বলেই মুখ টিপে হেসে ফেলল রেহানা। ছোট বউয়ের আজ কপালে আবার দুঃখ আছে। বুঝে না বুঝে এমন কথা বলা মানেই চৌধুরী বিলার ভিতর ভাঙা, আর সেটা রেহানা চুপচাপ থেকে বেশ ভালো উপভোগ করে। সন্ধ্যা গড়ালো, তোমাদের চোখের সামনে মৌনতা কোথায় গেল তোমরা জানো না। আমান চৌধুরীর এমন কথায় কেউ উত্তর করল না। এই থমথমে নীরবতা ভেদ করে আবারও একমাত্র সিমি প্রত্যুত্তর করল, আব্বা আমরা কেউই দেখিনি। কেন দেখবে না? খেয়াল রাখবে না? চোখে জ্বলন্ত প্রশ্ন নিয়ে তাকালেন আমান চৌধুরী। এতেই সিমির মেজাজ চড়ল। সে নিজের জায়গা থেকে খানিক এগিয়ে এসে জোরে বলে উঠল, আশ্চর্য, আমরা কিভাবে দেখব বলুন তো? একজন মেয়ে মানুষ কোথাও ঘুরতে টুরতে বের হয়ে গেছে হয়তো। সবসময় কি আমাদের কাজ ওর পেছনে চোখ রাখা? সিমির কথায় বাকিরা তখনও নিশ্চুপ। শুধু শাহানার মুখটায় টান পড়েছে। মেয়েটা প্রতি পদে পদে নিজের দুঃখ টেনে আনে। সিমির কথা নিবিড় চৌধুরী নিজেকে সংযত করলেন। এরপর চেয়ার থেকে উঠতে উঠতে স্ত্রী শাহানার দিকে তাকে কঠিন স্বরে বললেন, ছোট বউকে এই ঘরের নিয়ম আর একবার বুঝিয়ে দিও, না হলে ওর এখানে টিকে থাকা মুশকিল হবে। কিন্তু সিমি থেমে থাকলো না। সে ধীরে স্থির গলায় জবাব দিল, আমার যতদূর জানি আমি এই ঘরের সঙ্গে নয়, আপনার ছোট ভাইয়ের সঙ্গে সংসার করছি। তাই এখানে টিকে থাকা কেন মুশকিল হবে তা বোধগম্য নয়। নিবিড় চৌধুরী এক অদ্ভুত নীরব থাকলেন। চোখে মুখে অসন্তোষ ফুটে উঠলেও আর কোনো শব্দ করলেন না। এমন ঘাড়তারা মেয়ে তিনি খুব কমই দেখেছেন। তার সাথে কথা বাড়ানো মানেই নিজেকে ছোট করা, তাই নিজেকে সংযত করে এমন মেয়েদের এড়িয়ে যাওয়া ভালো। সেই বুদ্ধি তার আছে। তিনি পা বাড়াতে নিতেই মূল দরজার কাছ থেকে আমান চৌধুরীর উদ্দেশ্যে একটি কণ্ঠস্বর ভেসে এলো, দাদা যান। মৌনতা। আমান চৌধুরী ঘুরে তাকালেন। বড় বউ শাহানা দ্রুত এগিয়ে এসে মেয়েকে আগলে নিল। তার চোখে মুখে শঙ্কা। বুঝে নিতে পারল মেয়েটি কী পরিস্থিতির ভেতর দিয়ে ফিরেছে। তার জন্য সহানুভূতির ঢেউ বয়ে গেল মনের গভীরে। রওশনারা নীরবে মৌনতাকে নিয়ে ঘরে ঢুকল। আমান চৌধুরী এক পলক বড় ছেলের দিকে তাকালো। সে দাঁড়িয়ে আছে স্থির। মুখাবয়ব দেখে বেশ রাগী মুড মনে হলো। তাই তিনি আগ বাড়িয়ে মৌনতার দিকে সোজা তাকে প্রশ্ন করলেন, কোথায় ছিলে?
ও আমার সাথে ছিল চাচাজান। রওশনারার কথার মাঝে নিবিড় চৌধুরী হাত তুলে থামিয়ে দিলেন। থেমে যাও, ওর কথা ওই বলুক। মৌনতা নিজেকে ধাতস্থ করলো, এরপর শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে ধীরে ধীরে উত্তর করলো, আন্টির কাছে ছিলাম বাবা। এতক্ষণ? এখন কটা বাজে জানো? নিবিড় চৌধুরীর চোখ রাঙাইয়ে কথাটা শুনে মৌনতা চুপ হয়ে গেল। সারা জীবন সে দেখেছে অন্য মেয়েরা দেরিতে ফিরলে বাবা মা হয়তো বকাঝকা করে, কিন্তু তার ক্ষেত্রে মা কিছু না বললেও বাবা দাদা তাকে ছাড় দেয় না। তুমি কি এইবারে নিয়মকানুন ভুলে গেছো? নিবিড় চৌধুরীর কঠিন কণ্ঠের এই প্রশ্নে মৌনতা হঠাৎ থেমে গেল। কি বলবে খুঁজে পেল না, প্রত্যুত্তরে কোনো শব্দ খুঁজে পেল না তার মুখ। বাবা যখন খুব রেগে যান তখন তুই বা তুমি এই সম্বোধনটাই যেন হয়ে ওঠে ক্রোধের প্রতীক। আর আজ বাবা তাকে ঠিক সেভাবেই সম্বোধন করলেন। একটা হিমশীতল সংখ্যা বয়ে গেল মৌনতার মেরুদণ্ড বেয়ে। বাবাকে সে এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি। এক মুহূর্তে অঢেল মমতা, পরের মুহূর্তে যেন এক প্রচণ্ড রুক্ষতা। ভালোবাসার ভয়ের মাঝে দোদুল্যমান একটা অদ্ভুত টানা পড়েন। আজকের এই মুহূর্তে ভয়ের পাল্লাটাই ভারী। এই যেমন এখন মৌনতার বুকের ভেতরটা ধক ধক করছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই, শুধু চোখের পেছনে জমে উঠেছে একরাশ না বলা কথা। শাহানা বেগম মেয়েকে আঁকড়ে ধরে বললেন, থাক না বাচ্চা মেয়ে, একটু আন্টির কাছে গিয়েছিল আর কি। রওশন আপাত আমাদের চেনা জানে, একটু না হয় দেরি। আর কিছু বলতে পারল না। নিবিড় চৌধুরী তার কঠোর দৃষ্টি দিয়ে থামিয়ে দিলেন। তিনি মৌনতার দিকে দৃষ্টি দিলেন। চুপ করে থাকা তিনি একদম পছন্দ করেন না। এই মুহূর্তে মৌনতা না কিছু বললে তিনি সবাইকে শাসাবেন, এটা মৌনতা চায় না। সেই নিয়ে বিনিয়ে কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলতেই সিমি আকবরে নিজে জবাব দিল, মেয়ে মানুষ একটু বান্ধবীর বাসায় গেছে, এতে আবার এত কৈফিয়তের কি আছে। আমান চৌধুরী এবার স্থির দৃষ্টিতে তাকালেন বড় বউয়ের দিকে। তারপর সিমি আর মৌনতা উভয়কে ইঙ্গিত করে শাহানার উদ্দেশ্যে করা পরোক্ষ বলি ছুড়ে দিলেন, বড় বৌমা, আজকাল সবাই দেখি নিয়মকানুন ভুলে যাচ্ছে। সবগুলোকে ঠিক করার দায়িত্ব এখন তোমার কাঁধেই, যেন আমাকে পরে আর ডাক দিতে না হয়। কথা শেষ করেই হুইল চেয়ারের পাশে দাঁড়িয়ে থাকা নিবিড় চৌধুরীর দিকে তাকালেন তিনি। চলো নিবিড়, তোমার সাথে আমার কিছু কথা আছে, রুমে চলো। বাবার কথায় আর কোনো প্রতিক্রিয়া দেখিয়ে না নিবিড় চৌধুরী নিঃশব্দে হুইল চেয়ারটা সামনে ঠেলে এগিয়ে গেল। ধীরে ধীরে প্রস্থান করলো বাবার পিছু পিছু। যেতে যেতে আমান চৌধুরী এক পলক মৌনতার দিকে তাকিয়ে হাসল, যেন জানতেন আরেকটু হলেই মেয়েটা আতঙ্কে দম বন্ধ করে ফেলত। ওরা পুরোপুরি যেতেই মৌনতা হাঁফ ছেড়ে বাঁচল, যেন বুকের ভেতর জমে থাকা পাথরটা একটু হালকা হলো। ছোট মা এই ঘরে বিয়ে করে আসার পর যেন এক অদ্ভুত দক্ষতায় পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারেন। ঠিক এমন মুহূর্তেই যখন ধমকটা মৌনতার গলার কাছে ওঠে আসে, তখনই কোনোভাবে তিনি এমনভাবে আবহাওয়াটা বদলে দেন যেন এক অভিজ্ঞ জাদুকরের নিখুঁত ইশারায় পুরো দৃশ্যটাই তার নিয়ন্ত্রণে চলে আসে। আজ পর্যন্ত কতবার কত জায়গায় যে উনি তাকে এইভাবে বাঁচিয়ে নিয়েছেন তারই হিসেব নেই। শুধু এক অদৃশ্য কৃতজ্ঞতা জমে থাকে হৃদয়ের গোপন কোণে। মৌনতা এগিয়ে গিয়ে সিমিকে জড়িয়ে ধরল। সিমিও হেসে তাকে আগলে নিল, একটা নরম প্রশ্রয় মেশানো ভালোবাসায়। আমান চৌধুরী ঘর ত্যাগ করতেই সবাই যেন হালকা হাফ ছেড়ে নিয়ে নিজে নিজে এক কোণে সরে গেল। শুধু মেজ বউ রেহানা দাঁড়িয়ে রইল মুখ কুঁচকে। এই নাটকটা বড় দীর্ঘ হলো না, ঠিকমতো উপভোগই করতে পারল না। নাটকটা আরেকটু দীর্ঘায়িত হলে মনের ভেতর হয়তো একটা পরিপূর্ণ সুখ অনুভব হতো তার। রওশনারা অসহায় চোখে ওর বাপ ছেলে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। আজ আর মৌনতাকে তাদের সঙ্গে ঢাকায় নিয়ে যাওয়ার কথাটা তোলা হলো না, থাক কাল না হয় বলবে। ওরা দোতলা সিঁড়ি বেয়ে পুরোপুরি রুমে ঢুকে যেতে পরিবেশটা যেন এক লহমায় গমগমে থেকে উৎফুল্ল হয়ে উঠল। ঘর যেন হালকা বাতাসে হাফ ছেড়ে দিল। উৎফুল্ল হয়ে এক একজন এক এক দিকে ছড়িয়ে পড়ল। আলতাফ চৌধুরী সোফায় বসতে বসতে একরকম আরাম ভরা কণ্ঠে হাঁক ছাড়ল, রেহানা দেখি তো গরম গরম পেঁয়াজি ভেজে দাও। রওশন সহ এসেছে মুড়ি দিয়ে পেঁয়াজি, আর সাথে জমজমাট আড্ডা বেশ জমবে।
রেহানা স্বামীর দিকে চোখ গরম করে তাকায়। এতক্ষণ যে ছেলেটা বাপের সামনে ভিজে বেড়াল হয়েছিল সে এখন গলা ফাটাচ্ছে। আলতাফ চৌধুরী সে দৃষ্টি দেখে মিনমিন করে ভাবির উদ্দেশ্যে শুধায়, ভাবি তোমরা দাও তো পিয়াজি, এই মহিলা আমাকে না খাইয়ে মারবে। শাহানা দিচ্ছি বলে সোজা মৌনতার দিকে এগিয়ে এলো। তারপর গলায় এক ধরনের রুক্ষতা এনে প্রশ্ন করলো, আপার ঘরে এতক্ষণ কি করেছিস? আহা আপা, এভাবে বলছো কেন? সিমি এসে মৌনতাকে টেনে নিজের পাশে নিল। সিমির কথায় শাহানা চোখ তুলে তাকালো। তুই এখনো অনেক কিছু জানিস না ছোট, 2.5 বছর হয়েছে তোর বিয়ে, এই বাড়ির অনেক নিয়ম অনেক কথা এখনো তোর অজানা। সিমি কিছু না বুঝে অবু শিশুদের মতো তাকিয়ে রইল শাহানার চোখে। এই সময় রওশনারা এগিয়ে এলো, সরাসরি শাহানার দিকে তাকিয়ে শুধালো, ও আজকে আমাকে অনেক কিছু বলেছে। শাহানা থমকে গেল। এক মুহূর্তের মধ্যে ঘরের পরিবেশটা জমে উঠল। সবার দৃষ্টি এসে পড়ল রওশনারার দিকে। শাহানা ধীরে মৌনতার দিকে তাকায়। মৌনতা মাথা নিচু করে ফেল চুপচাপ। শাহানা এবার চোখ ফেরালো রওশনারার দিকে, জিজ্ঞেস করলো, কি বলেছে? রওশনারা এবার কোনো ভনিতা না করে সরাসরি প্রশ্ন করলো, মৌনতার বিয়ে হয়েছে? রওশনারা কোনো ভনিতা না করে সোজাসুজি প্রশ্ন করলো, ওর বিয়ে হয়েছে? তোমরা এমন একটা বড় কথা কিভাবে লুকাতে পারলে? সিমি থমকে গেল। বিয়ে? তাও আবার এই বাচ্চা মেয়ে মৌনতার? তার বয়সই বা এখনো কত? তার চোখের সামনে ভেসে উঠল মৌনতার ছোট্ট রূপটা। 2.5 বছর আগে যখন সিমির বিয়ে হয়ে এসেছিল তখন মৌনতা ছিল মাত্র 16 বছরের কিশোরী। আর এর মধ্যে তো মৌনতার বিয়ের কোনো ইঙ্গিতও সে দেখল না। একই ঘরে থেকে সে জানবে না? আর এমনিতে এইটুকু বয়সে বিয়ে? কিসব বলছে আপা, আমাদের মৌনতা তো এখনো ছোট। নিশ্চয়ই কিছু ভুল বলেছে ও। কি বলেছে তোমাকে? সিমির কণ্ঠে বিস্ময় আর অস্বীকার। মৌনতা তাকে রইল তার ছোট মায়ের দিকে। ইস, কতটা সরল, কতটা বিশ্বাসী। তিনি তো কিছুই জানেন না, জানবেনই বা কীভাবে? মৌনতা তো বলতেই পারেনি কখনো, কারণ সিমি যখন নতুন বউ হয়ে ঘরে এসেছিল তখন মৌনতার বিয়ের সবেমাত্র 5 মাস পেরিয়েছে। কিন্তু মৌনতার বিয়ের মাত্র 2 মাসের মাথায় মৌনতাকে নিয়ে যাওয়ার বিষয় নিয়ে পরিবারে শুরু হয় তুমুল বিতণ্ডা। দাদাজান তখনই রেগে গিয়ে এক কথায় সম্পর্ক ছিন্ন করে দেন, সাফ জানিয়ে দেন এরপর থেকে এই বিষয়ে যেন কেউ একটি কথাও না বলে। আর দাদাজানের কথাই তো এই ঘরের শেষ কথা। তারপর 3 মাস পরে সিমি বিয়ে করে এই ঘরে আসে। কিন্তু আমান চৌধুরীর কথা অনুযায়ী মৌনতার ব্যাপারটা নিয়ে আর কোনো কেউ কথা তোলেনি। যার স্বরূপ সিমি এসবের কিছুই জানল না। এরপর থেকে মৌনতাও কাউকে কিছু বলেনি। কোন সম্পর্কের কথা বলবে সে, যে সম্পর্কের কোনো রূপ নেই, কোনো মুখ নেই, কোনো স্পর্শ নেই, যাকে কোনো দিন চোখে দেখেনি, যাকে স্বামী বলে মেনে নিতে পারেনি, সে সম্পর্ক নিয়ে কি বলবে সে? মৌনতা তাকিয়ে রইল সিমির দিকে। সিমি হয়তো এত বিশ্বাস নিয়ে যে রওশন আন্টিকে কথাটা বলল তা যদি মিথ্যা প্রমাণিত হয় তবে তার মনে হবে সারা দুনিয়া মিথ্যে। অনেকটাই কষ্ট পাবে, কিন্তু সেই বা কী করবে? শাহানাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সিমি বিস্মিত চোখে এগিয়ে এলো। তারপর শাহানার দিকে তাকিয়ে বলল, আপা আপনি চুপ করে আছেন যে? রওশন আপা কি বলছে তা আপনি শুনছেন? আমাদের মৌনতা তো এখনো বাচ্চা মেয়ে। রওশনারা কিছু না বলে চুপ থাকা শাহানার দিকে দৃষ্টি ছুড়ে দিলেন। তারপর সিমির দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, সেটা শাহানা আপাকেই বলতে দাও। সিমি থমকে গেল। চোখে মুখে অজানা প্রশ্ন নিয়ে তাকিয়ে রইল একে একে সবার দিকে। ঠিক তখনই মেজো বউ রেহানা দৃশ্যপটে ঢুকে পড়ল। 3 জনকে এক জায়গায় গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখে সে বুঝে গেল এখানে নিশ্চয়ই কিছু একটা ঘটনা ঘটেছে। এমন ফিসফাসের মধ্যে ঢুকে সব আউলা ঝাউলা করে দিতে তার খুব ভালো লাগে। তার ভেতরের খুচরো বিনোদন প্রিয় মনটা খুশিতে ডিগবাজি খেল। এসে বুঝে ফেলল পরিস্থিতি মোটামুটি গরম। চায়ের কাপ না থাকলেও চায়ের টেবিলের মতোই গম্ভীর গরম আলোচনা চলছে পুরো দমে। নিজের মনে হাসি চেপে রেহানা পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। পরিস্থিতি বুঝে উঠতেই তার এখন আর আগের নাটক দীর্ঘ না হওয়ার জন্য আফসোস হচ্ছে না। মৌনতার যে জিনিসটা সে এতদিন সমাজে ছড়াতে চেয়েছিল সেই জিনিসটা নিয়ে প্রশ্ন উঠছে। উফ, এমন সুন্দর পরিস্থিতি বোধহয় আর আসেনি। রেহানার খুশিতে চোখ চকচক করে উঠল। যাকগে, এই নাটকটা দীর্ঘ হলো না বটে, তবু এখানে তো টুকরো টুকরো শর্ট ফিল্ম চলছে পুরো দমে। রেহানার হঠাৎ করে একটুখানি আফসোস হলো, আহা
এমন এক জমজমাট দৃশ্যপট যদি এক টুকরো পান থাকতো হাতে, কতই না ভালো হতো। পানটা মুখে রেখে ধীরে ধীরে চিবোতে চিবোতে এই গোটা দৃশ্যটা আরও উপভোগ করতে পারত। সিনেমার প্রথম সারির আসনে বসে থাকা এক গোপন দর্শকের মতোই, কিন্তু এই মুহূর্তে পান আনতে দোতলায় ওঠা মানে হলো অনেক কিছু মিস করে ফেলা। চোখের সামনে যেটুকু ঘটছে তার এতটুকু হাতছাড়া করতে চায় না সে। আজ বরং পানের লালসাটা সাময়িক ভুলেই থাকুক, এই রঙিন পরিবেশে চাপা টানা পড়েন আর ভেতরে ভেতরে খেলা করার নাটকীয়তার রসটাই আপাতত গিলুক সে। বিনোদনের তৃষ্ণা মেটাতে এর চেয়ে উত্তম মুহূর্ত আর কী হতে পারে। সাহারা নিজেকে সংযত করে কিছু বলার চেষ্টা করছিল, ঠিক তখনই নিবিড় চৌধুরী ভারী পা ফেলে সামনে এসে দাঁড়ালো। তার চোখের দৃষ্টি ছিল সোজা রওশনারার দিকে। এরপর গম্ভীর কণ্ঠে বললেন, কি জিজ্ঞেস করার আমাকে করো। রওশনারা একটু থমকে গেলেন, তার চোখে মুখে এক ধরনের বিস্ময় আর প্রশ্নের ছায়া। কিন্তু কিছু বলার আগেই নিবিড় চৌধুরী নিজেই বলে উঠলেন, মৌনতার বিয়ে হয়েছে কিনা তাই তো? তারপর এক মুহূর্ত দম নিয়ে তিনি কিছু বলতে যাবেন, তখনই পেছন থেকে আমান চৌধুরী নিঃশব্দ দৃঢ় উচ্চারণে বলে উঠল, হ্যাঁ হয়েছে, তবে সেই সম্পর্ক আমরা মানি না, তাই সেই সম্পর্কের আর কোনো অর্থ নেই, আমরা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসব। এরপর হুইল চেয়ার সহ এগিয়ে এলেন। আমান চৌধুরীর কথা শুনে মেজ বউ রেহানার চোখে এক সিলতে জ্বালা মেশানো তৃপ্তির ঝিলিক খেলে গেল। তার দৃষ্টি চকচক করে উঠল, যেন বহুদিনের অপূর্ণ কোনো ইচ্ছার মুখে এখন বাতাস লাগছে। সে জানে আমান চৌধুরী এমন অনেক কিছু বলে ফেলেন, আর নিবিড় চৌধুরীও বাবার কথায় সাই জানায় সবসময়, কিন্তু শেষমেশ আমান চৌধুরীর মন নরম হয়ে গেলে সে সিদ্ধান্তগুলো আর বাস্তবায়ন করা হয় না। তখন আর তার ছেলেরাও ওইভাবে তা প্রয়োগ করে না। তবে এবার ব্যাপারটা আলাদা। এবার তারা প্রয়োগ না করলেও রেহানাকে এই ব্যাপারটা প্রয়োগ করতেই হবে। রেহানা মস্তিষ্কে আগে হিসাবটা গুছিয়ে নিল। মৌনতা যার জন্ম থেকেই তাকে একটা দায়বদ্ধতা বানিয়ে রাখা হয়েছে, পরিবারের চাপে শর্তে নিঃশ্বাসের সঙ্গে মিশে থাকা এক অদৃশ্য বোঝা হয়ে রয়েছে মৌনতা। তাকে শেহাতাজ আপা দেশে ফেরার আগে নিজের ভাইয়ের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিতে হবে, এই ভাবনা রেহানার মনে এখন প্রায় অমোঘ নিয়মের মতো। রেহানা নিজে থেকে সব খুঁটিনাটি হিসেব করে ফেলে। শেহাতাজ আপা যতদিনই প্রবাসে থাকুক না কেন, একদিন তিনি দেশে ফিরবেন, এই আশ্বাসটা একদিন ফোনে কথার ভেতর দিয়ে দিয়েছিলেন তিনি। সে কথা হয়তো বাড়ির আর কারোর খুব একটা মনে নেই, কিন্তু রেহানার মনে সেই টুকরো বাক্যটা গেঁথে আসছে তীব্রভাবে। শেহাতাজ আপা ফিরবেন নিজের ছেলের জন্য উপযুক্ত সময় ও পরিবেশ খুঁজে আনতে, আর তার ফিরে আসার অর্থ তার ছেলে আর তার বিয়ে করা বউ মানে মৌনতার মুখোমুখি হওয়া। আর মুখোমুখি হওয়া মানেই মিলিত হওয়া। রেহানার কাছ থেকে যেন এক অনিবার্য ঝড়, যে ঝড় সে কিছুতেই ঘনিয়ে উঠতে দেবে না। এমন সম্ভাবনাময় সুশিক্ষিত প্রবাসে গড়ে ওঠা সুদর্শন ছেলেকে কি করে সে হাতছাড়া হতে দেবে? আজও রেহানার মনে ক্ষোভ, রাগ আর বঞ্চনার ছায়া গাঢ় হয়। শেহাতাজ আপার ছেলেটার বিয়ের জন্য মৌনতাকেই কেন বেছে নিলেন শ্বশুরমশাই? কেন নয় রেহানার নিজের মেয়েটি? সুন্দর, হাসি খুশি স্বভাব, ধীরে ধীরে প্রবাসের সঙ্গে মানিয়ে নেওয়ার উপযুক্ত একটি মেয়ে। সে তো ঠিক মৌনতার চেয়ে কম কিছু ছিল না, বরং তার নিজের মেয়ের সঙ্গে শেহাতাজ আপার ছেলের বিয়ে হলে সে নিজে হাজার পথ পেরিয়ে মেয়েকে বিদেশে পৌঁছে দিত। একদিন দুই পরিবার মিলেই যেত। রেহানার চোখে সব হিসেব ভুল ছিল না, বরং ভীষণ বাস্তব। একটিমাত্র ভুল হলো মৌনতা। ভুল সময়ে ভুল মানুষটির হয়ে সে এখন দাঁড়িয়ে আছে এমন এক জায়গায়, যেটি রেহানা মনে মনে নিজের সন্তানের জন্য গড়ে তুলেছিলেন বহু আগে থেকেই। রেহানা চোখ কুঁচকে ফেলল, মুখ জাগিয়ে সেসব পুরনো ভাবনায় আর কি হবে। এখন তো সময় পরের ধাপটা ভেবে দেখার, কিভাবে কাজটা হাতে আনা যায় সেই পরিকল্পনায় এখন মুখ্য। মনে মনে হিসেব মিলাতে নেয় রেহানা। এমনি তো শেহাতাজ আপার ছেলে বিয়ের পর একবারও মৌনতার সঙ্গে কথা বলেনি। রেহানা আর মেয়ের কাছ থেকে শুনেছে সেই ছেলে মাঝে মাঝে ওদের কাজিন গ্রুপে মাসে অন্তত একবার কথা বলে, তাদের সাথে খোঁজ নেয়, কথা বলে, হাসে, শুনে। এতেই তো স্পষ্ট ইঙ্গিত কে আসলে তার মনোযোগের কেন্দ্রে, কে তার কাছে আপন
আর কে নিছক দায়িত্ব। রেহানার মনে দৃঢ় বিশ্বাস জন্মায় ছেলেটা মৌনতার চেয়ে তার মেয়েকেই হয়তো বেশি পছন্দ করে, না হয় এভাবে বিয়ে করা বউ ফেলে অন্যদের খবর কেন নিবে? এ থেকেই তো স্পষ্ট তার ঝোঁক কোন দিকে। রেহানার এখন এটাকেই সুনিপুণভাবে কাজে লাগানোর তার একমাত্র লক্ষ্য। রেহানা নিজের ভেতরে সিদ্ধান্তে উপনীত হয় যদি শেহাতাজ আপারা দেশে ফেরেন তবে তিনি চেষ্টা করবেন নিজের মেয়ের সাথেই যেন ছেলের বিয়ে হয়। এটা যে কোনো মূল্যে তিনি এই স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় অন্তরায় এখন মৌনতা। যতক্ষণ মৌনতা আছে ততক্ষণ এই পরিকল্পনার বাস্তবায়ন অসম্ভব। তাই আজই বাবার কথার ফাঁকে তাকে বুঝিয়ে দিতে হবে মৌনতার জন্য নাকি তার হাতে ভালো একটি পাত্র আছে, দেশেই উপযুক্ত, সচ্ছল। তারপর ধীরে ধীরে সেই পথ মসৃণ করতে হবে। একটুও সময় নষ্ট করা চলবে না। আজ না পারলে কাল, কাল না পারলে পরশু, তবে এই কাজ শেহাতাজ আপারা আসার আগেই শেষ হতেই হবে। রেহানা বেশ উৎফুল্ল হয়ে বলে উঠল, ঠিকই বলেছেন আব্বা, যে সম্পর্কের কোনো মানি নেই সে সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তার কথায় এক মুহূর্তের ঘরে কিছুটা চাপা গুঞ্জন তৈরি হলো। তবে রেহানার স্বামী আলতাফ চৌধুরী থমকে গিয়ে চোখ তুলে শুধালো, তোমার কাছে আবার আব্বা কোনো সাজেশন চেয়েছে রেহানা? রেহানা তৎক্ষণাৎ চুপসে গেল, কিন্তু পাশ থেকে নিবিড় চৌধুরী ভাইকে থামিয়ে দিয়ে বলল, আরে ভাই, রেহানা তো খারাপ কিছু বলেনি। আমান চৌধুরী কিছু না বলে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তবে চুপ থাকাটাকেই সম্মতি ধরে নিয়ে রেহানা আবারও সুযোগ নিয়ে খুঁজে বলেই ফেলল, আব্বা, আমার কাছে একটা ফুটফুটে পাত্র আছে, আমার ভাইয়ের ছেলে রুবু। আমান চৌধুরী তাকালেন খানিকটা বিস্ময়ে। রুবু? রেহানা হালকা হাসলেন, হ্যাঁ রুবু, আদর করে ডাকি ওকে। আপনি তো দেখেছেনই, ফুটফুটে, ভদ্র, পড়ালেখায় ভালো, ভীষণ লক্ষ্মী একটা ছেলে। আমাদের মৌনতার সাথে একেবারে খাপে খাপ মিলবে। ঘরের পরিবেশটা যেন আবার একটু গাঢ় হয়ে উঠল, কারণ এই সাজিয়েশন ছিল একরকম ঘুচিয়ে ফেলার খেলা। রসনারা স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কি অবলীলে একটা মেয়ের জীবন নিয়ে এতগুলো মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মেয়েটার নিজস্ব মতামত যেন কোনো মূল্যেই রাখে না। কি অবলীলায় একটা মেয়ের ওপর সম্পর্ক চাপিয়ে দিয়ে আবার সেই সম্পর্ক অস্বীকার করে আর একটা নতুন সম্পর্ক চাপিয়ে কি আদৌ দিবে মানুষ? এত সহজে, এত ঠান্ডা মাথায় একটি জীবন্ত মানুষের ভবিষ্যৎ নিয়ে এমন খেলতে পারে? রসনারা নিজের মনে স্থির সিদ্ধান্তে পৌঁছালেন, মৌনতা তার নিজের মেয়ে, নিশির চেয়ে কোনো অংশে কম না। এই বাড়িতে মৌনতার কোনো ভবিষ্যৎ নেই। সে যেভাবেই হোক মৌনতার জন্য একটি সুন্দর, স্বাভাবিক শ্বাস নেওয়ার মতো জীবন এনে দিবে। চৌধুরী ভিলার এই বন্ধ খাঁচা থেকে তাকে বের করে আনতেই হবে, কেউ রাজি হোক বা না হোক। রেহানার কথা শেষ হতে আলতাফ চৌধুরী ও তার ছোট ভাই সাদি দুজনে একসাথে হেসে উঠল। আলতাফ চৌধুরী হাসতে হাসতে রেহানার দিকে তাকিয়ে বলে উঠল, তুমি আমাদের মৌনতার জন্য তোমার ওই ভাইয়ের ছেলেকে প্রস্তাব দিচ্ছ? সিরিয়াসলি? রেহানা মুখ ভার করে বলল, এভাবে বলছো কেন? তার কথা শেষ হতে না হতে সাদি কাঁধে হাত দিয়ে ভাইকে থামিয়ে বলল, আরে ভাই, এভাবে বলো না, মেজো ভাবির মাঝে মাঝে মাথায় গন্ডগোল করে। রেহানা ভুরুকুচকে তাকালো সাদির দিকে। ভাবির তাকানো দেখে সাদি কি বলেছে সেটা বুঝতে পেরে ঠোঁটে আঙুল চেপে ধরল। মুখ ফসকে বের হয়ে গেছে। তাদের এই ছোট্ট পারিবারিক কমেডির মধ্যে সিমির ঠোঁটে এক ফালি হাসি ফুটে ওঠে। সে চুপি চুপি হাসে। সাদির এই রকম মুখ ফসকে বেরিয়ে যাওয়া সংলাপগুলো তাকে সবসময় হাসায়। ঠিক এই সহজ সপ্রতিভ স্বভাবটাকেই সে ভালোবেসেছিল। রেহানার স্বামী আলতাফ হোসেন বড়দা আর বাবার মুখের দিকে তাকালো। মুখ দুটো থমথমে গম্ভীর। সে পরিস্থিতি স্বাভাবিক করতে স্ত্রীর উদ্দেশ্যে খানিকটা কড়া গলায় বলল, রেহানা, তুমি আসলে কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? রেহানাও একটু দম না নিয়ে জবাব দেয়, ঠিক থাকবে না কেন? দেখো না, নিজের পরিবারের ছেলের সাথে বিয়ে দিয়ে আমাদের মৌনতার কি অবস্থা হয়েছে। তার চেয়ে আমার ভাইয়ের ছেলে অনেক ভালো। সব সময় আসে যায়, সম্পর্কটাও আপনজনের মতো। সাদির মুখ দিয়ে আবারও হাসি ফসকে বেরিয়ে আসে, যদিও সঙ্গে সঙ্গে ঠোঁট চেপে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করে বলে। সাদির বারবার হাসি আর মেজো আপার কথা শুনে এতক্ষণে সিমি কিছুটা আন্দাজ করল
মেঝো আপার বলা সবসময় আসে যায়। বলতে মেজো আপার এই ভাইয়ের ছেলেটা। সে এক মুহূর্ত অপেক্ষা না করে মুখ খুলল। সে কি আপা, তোমার এই লম্পট ভাইপোটার কথা বলছো? রেহানা চোখ তাকিয়ে তাকাতেই সিমি খানিকটা থমকে গেল। মুখে কথার গতি টেনে ধরল। আর সাদি, সে তো স্ত্রীর সিমির কথায় হো হো করে হেসে ওঠে, আবার জোরে দম ফাটিয়ে শাহানা তাদের স্বামী স্ত্রীর দিকে চোখ গরম করে তাকালো। তার চোখের ইঙ্গিতেই দুজনেই চুপসে গেল মুহূর্তে। যেমন দেবর তেমন তার বউ, স্বামী স্ত্রী দুজনেই মুখে কোনো ফিল্টার নেই। ভাবনার আগে কথার গুলি ছুটে যায়। রেহানা চোখ রাঙিয়ে সিমির দিকে তাকে ঠান্ডা কণ্ঠে বলে উঠল, মুখ সামলে কথা বলো ছোট। সিমি তাচ্ছিলের হাসি হাসতেই রেহানার মুখ রাগে লাল হয়ে উঠল, যেন আগুনে তেল পড়লে এক মুহূর্ত তেলে বেগুনে জ্বলে উঠল সে। ঠিক তখনই এতক্ষণ নীরব থাকা আমান চৌধুরী গলা খোলেন। তুমি কি বলছো সেটা তুমি জানো মেজো বৌমা? রেহানা এক সেকেন্ড থেমে গিয়ে এবার কিছুটা শান্ত কণ্ঠে জবাব দেয়, হ্যাঁ জানি বাবা, কেন জানবো না। আমার ভাইয়ের ছেলের আগেও একটা বিয়ে হয়েছিল, তাতে কি? বিয়ে হয়ে বউ যদি সংসার না করে চলে যায় তাহলে দোষটা আমার ভাইপোর হয় কি করে? আলতাফ চৌধুরী ঠান্ডা গলায় জবাব দেয়, অবশ্যই দোষ হবে না তো সে ধোয়া তুলসী পাতা, একেবারে সাধু বাবা যেন। স্বামীর এই কটাক্ষে রেহানার ভুরু কুঁচকে ওঠে। সে রাগ চপ্ত কণ্ঠে আঙুল উঁচিয়ে বলে ওঠে, তুমি চুপ করো, উল্টাপাল্টা কথা একদম বলবে না। হ্যাঁ, উল্টাপাল্টা কথা তুমি বলতে পারো শুধু, আপন মনে বিড়বিড় করে উঠল আলতাফ চৌধুরী। নিবিড় চৌধুরী রেহানার দিকে কড়া দৃষ্টিতে তাকে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, আমাদের মৌনতার এখনও এমন অবস্থা হয়নি যে কোনো বিবাহিত ছেলেকে গোছাতে হবে তাকে দিয়ে। আমার মেয়ে আমার জন্য বোঝা নয়, সেটা তুমি মনে রেখো। রেহানা চোখ পাকিয়ে পাল্টা জবাব দিল, এটা আপনি কি বললেন বড়দা? আমার ভাইয়ের ছেলে অতটা খারাপ না যতটা আপনারা ভাবছেন। হ্যাঁ, একবার বিয়ে হয়েছিল ঠিক, কিন্তু সে তো অতীত। সেটাই যদি সমস্যা হয় তাহলে মনে করিয়ে দিয়ে আপনাদের মেয়েটারও তো বিয়ে হয়েছিল, ভুলে যাবেন না। আপনি মানেন বা না মানেন, ওর গায়েও একটা দাগ রয়ে গেছে। একবার বিয়ে হয়ে ভাঙা এই সমাজে এটা খুব সহজ কিছু না বড়দা। এখন বিশুদ্ধ পাত্র খুঁজে বের করুন তো দেখি পান কিনা। রেহানার কণ্ঠে ছিল অপমান আর অবজ্ঞার এক বিষাক্ত মিশেল। মৌনতা এতক্ষণ চুপচাপ সব সহ্য করছিল, কিন্তু মেসো মায়ের কথায় যেন হঠাৎ বুকের মধ্যে কিছু একটা আটকে গেল। আমার জীবনের দাগ। আপন মনেই বারবার শব্দটা ঘুরপাক খেতে লাগলো। তার অস্তিত্বটাকে এভাবে কেউ দাগ বলে সম্বোধন করতে পারে, এটা যেন সে বিশ্বাসই করতে পারছে না। মৌনতা কিছু না বলেই চুপচাপ পিছিয়ে এলো। যান্ত্রিক রোবটের ন্যায় একে একে সিঁড়ি ভেঙে উপরের দিকে উঠে যেতে লাগলো। চোখে জল নেই, মুখে শব্দ নেই, কিন্তু ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে তার। মেজো মায়ের এই কথাটা ওর গায়ে একটা দাগ আছে, বারবার করাতের মতো তার মনের ভেতর ছিঁড়ে যাচ্ছে। সত্যি তো, কে বিয়ে করবে তাকে? কে চাইবে এমন এক মেয়েকে যার জীবনে এমন একটি সম্পর্ক ঝুলে আছে, যার শেকড় নেই, ছায়া নেই, অথচ কলঙ্কের মতো আশ্রয় ফেলে গেছে। সিঁড়ির প্রতিটা ধাপে যেন মৌনতার আত্মবিশ্বাস এক এক করে ভেঙে পড়ছিল। এদিকে আমান চৌধুরী আর নিবিড় চৌধুরী দুজনেই চোখ ফিরিয়ে নিলেন। কারো চোখে পড়ে গেল না মৌনতার নীরব হেঁটে প্রস্থান নেওয়া, কিন্তু সিমির চোখ এড়ালো না। সবাই চোখ ফিরিয়ে নিতেই রেহানার চোখে স্পষ্ট ফুটে উঠল বিরক্তির ছাপ। সে বুঝে গেল তার প্রস্তাব কেউ গুরুত্ব দিচ্ছে না, কিন্তু সেও রেহানা। এত সহজে হেরে যাওয়ার লোক নয় সে। ঠোঁট বাঁকিয়ে হালকা হাসল সে। সমাজে সমাজে সব কিছু সে রটিয়ে দেবে, এতে বাকিটা সমাজই করে নিবে। মৌনতা ধীরে ধীরে নিজের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। সিঁড়ি বেয়ে ওঠার সময়ে ভাড় এখনো যেন শরীর জুলে ঝুলে আছে। দরজায় হাত রাখতেই পাশের রুম থেকে ভেসে এলো একরাশ হাসির শব্দ। ওই রুমটায় কাজিনদের রিনি, রিহান আর সিমরানের। রিনি রিহান যমজ, মৌনতার থেকে 2 বছরের ছোট। ওরা মেঝো মায়ের ছেলে মেয়ে। ওদের সঙ্গে সিমরান, যে মৌনতার নিজের ছোট বোন। এদের 3 জনের বয়সের ব্যবধান তেমন কিছু নয়, কয়েক মাস এদিক ওদিক। তাই সবসময় এদের একসাথে দেখা যায়। তাদের হাসির মধ্যে ভেসে আসছে ছোট মায়ের মেয়ে, ছোট্ট নুভার অদ্ভুত বুলি। 1.5 বছরের মেয়েটার তোতলামি আর অদ্ভুত উচ্চারণে কণ্ঠে কণ্ঠ মিশে এক আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়েছে ওদের ঘরে।
একবারের জন্য মৌনতার ইচ্ছে হলো নিজের দরজা ফেলে সে পাশের ঘরে ঢুকে যায়, মিশে যায় ওদের মাঝে, হেসে ফেলে একটা শব্দে, একটুখানি কিন্তু পারল না। হাসির শব্দটা তাকে কাছে টানল না, বরং ঠেলে দিল আরও দূরে। পাশের ঘর থেকে নুভার কণ্ঠে একটা আওয়াজ এলো, আইদু আইদু, তকো তকো। এরপরে একটা সমবেত হাসি। মৌনতা রুমের দরজা এসে থেমে গেল। ঢুকবে কি ঢুকবে না এই দোলাচলে দাঁড়িয়ে সে অনুভব করলো ভেতরে ঢুকে হয়তো আরও বেশি একা হয়ে যাবে। সেই একাকিত্ব, সেই চুপচাপ রুম আর নিতে ইচ্ছে করল না। তার বদলে ওর মনে পড়ল নুভার কথা, ওর ছোট্ট ভক্ত 1.5 বছরের নুভা, যেটা একটু হাসলে ওর মনটা উজ্জ্বল হয়ে যায়। নিজেই ভাবলো একলা বসে ডিপ্রেশনে যাওয়ার চেয়ে বরং নুভার সঙ্গেই সময় কাটাই। ভাবনার সাথে সাথেই সিদ্ধান্তে পৌঁছালো, পা ঘুরিয়ে নিল পাশের রুমের দিকে। আস্তে করে দরজাটা খুলে ঢুকতেই চমকে উঠল এক মুহূর্তে। সবাই গোল হয়ে বসে আছে, মুখে চাপা হাসির ছাপ। তবে নজর টানার মূল কেন্দ্র একমাত্র নুভা নয়, ও ছিল মাঝখানে বসা। তার চোখে খেলা করছিল টলটলে আনন্দ, কিন্তু চারপাশে সবার চোখ পর্দার মোবাইলে আটকে। কি যেন দেখছে ওরা। মৌনতা ধীরে এগিয়ে গিয়ে উকি মেরে দেখতে রিহান মুহূর্তে চমকে উঠে মোবাইলটা পাশের বালিশের নিচে গুজে ফেলল। নুভার মুখে এক মুহূর্তে থমকে যাওয়া, তারপর সে মাথা কাত করে একরাশ অবাক দৃষ্টিতে মৌনতার দিকে তাকালো। মৌনতার মনে সন্দেহের শিখর গেঁথে গেল। কণ্ঠটা কড়া হলো, মোবাইলে কি দেখছিলে? এত গোপনে লুকাতে গেলে কেন? দে তো দেখি। রিহান ইতস্তত কণ্ঠে বলল, কিছু না আপু, আমরা এমনিতেই সিরিজ দেখছিলাম আপু। রিনি আগ বাড়িয়ে কথাটা বলে সিমরানকে মোবাইলটা দিয়ে চোখ দিয়ে ইশারা করলো যাতে বালিশের নিচ থেকে মোবাইলটা সরিয়ে ফেলতে। মৌনতার সন্দেহ হলো, মনে তো হয়েছে তারা ফোনে কারোর সঙ্গে কথা বলছিল, কিন্তু মৌনতার ঘাটল না হয়তো তারই শোনার ভুল। সে নিজের ক্লান্ত মনটাকে বেশি উত্তেজনায় না নিয়ে নুভার দিকে হাত বাড়ালো। নুভা হাসি মুখে ছুটে এসে মৌনতার কোলে উঠতেই খিলখিলিয়ে হেসে ফেলল। মৌনতা নরম গলায় বলল, আমার ছোট্ট নুভা, তুই তো আমার একমাত্র শান্তি। ঠিক তখনই নুভা তার কাঁধে মাথা রেখে একরাশ আদুরে বলে ডাকল, মাও, আইদু আইদু, তকো তকো। মৌনতা থমকে গেল। সে নুভার কথার হিসাব মিলাতে লাগলো। মাও মানে সে জানে ওই নামেই নুভা তাকে ডাকে। নুভার সব ডাকি এরকম। মৌনতা নামটাকে সে কিভাবে যেন সংক্ষিপ্ত করে তার ভাষায় মাও এনেছে। তকো মানে চকলেট, এটাও বোঝা যায়, কিন্তু আইদু ওটা কাকে বলছে, কার নাম? এ নামে তো ওদের বাসায় কেউ নেই। আর নুভা তার ভাষায় যে কোনো নামকে ছোট করে ডাকে, তাই বোঝা মুশকিল। আইদুটাকে, এটা মৌনতার মাথা থেকে গেল না। নতুন কেউ এলো নাকি? কিন্তু কে আসবে? এখানে তো এই নামে কাউকে ডাকে না। নুভা নাকি কেউ আছে যে লুকিয়ে আছে? মৌনতার চোখে ধীরে ধীরে ছায়া নামে। সে নুভার মুখের দিকে তাকায়। নুভা তখন কাঁধে মাথা রেখে তার গলার কাছে মুখ গুজে আছে আর ক্ষীণ স্বরে উৎফুল্ল কণ্ঠে বুলি ছুড়ায়, আইদু আইদু। নুভা কাঁধে মাথা রেখে কখন যে ঘুমিয়ে পড়েছে মৌনতা টেরি পায়নি। ওর নিঃশ্বাসের কোমল স্পর্শ এখন মৌনতার গলার পাশে উষ্ণতা ছড়াচ্ছে। এতটুকু মেয়ে অথচ কতটা প্রভাব ফেলতে পারে একটুখানি উপস্থিতিতে। ঠিক তখনই সিমি রুমে প্রবেশ ঢুকলো। মেয়েকে মৌনতার কোলে দেখে হেসে ফেলে, এই মেয়ে হয়েছে আমার, অথচ এক মুহূর্ত আমার ধারের কাছে থাকে না। সারাদিন শুধু তোদের পিছে পিছে ঘুরে বেড়ায় আর রাতে এসে আমাকে জ্বালায়। সিমি নুভাকে কোলে নিয়ে হাত বাড়াতেই থেমে গেল। তার দৃষ্টি আটকে গেল মৌনতার মুখে। কোনো এক অন্য মনস্কতার ছায়া তার চোখে মুখে ভেসে উঠেছে। সিমি ধীরে জিজ্ঞেস করলো, মৌনতা? মৌনতা চমকে ফিরে তাকালো, হ্যাঁ। সিমি কৌতূহলী দৃষ্টিতে শুধালো, কিছু ভাবছিলি? মৌনতা একটু থেমে বলল, আচ্ছা, তোমার জানা মতে নুভা কাউকে আইদু ডাকে? সিমি ভুরুকুসকে ভাবলো কিছুক্ষণ, না তো। তবে এখন তো কত রকম শব্দ শিখছে, নতুন নতুন উচ্চারণে কত কিছুই তো বলে, এমন হতেই পারে। মৌনতা নরম গলায় বলল, হতে পারে হয়তো। এই বলে ওর চোখ কিন্তু আবারও এক অনির্বচনীয় সন্দেহটা ঘোলাটে হয়ে উঠল। সিমি নুভার দিকে তাকে মৃদু হেসে বলল, আচ্ছা, আমি ওকে শুয়ে দিয়ে আসি, রাতের খাবারে তোড়জোড় করতে হবে। নুভাকে আস্তে করে কোলে তুলে সিমি রুম থেকে বেরিয়ে গেল। মৌনতা ওদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে চোখ বন্ধ করলো, কিন্তু মাথার ভিতর এখনো ঘুরপাক খাচ্ছে সেই শব্দ, আইদু আইদু। রাত নেমেছে ভালো মতোই।
সবার খাবারের আয়োজন শেষ। একে একে সবাই টেবিলে বসেছে, কিন্তু মৌনতার আসার নাম নেই। শাহানা থামল না, নীরবে শুধু সিমিকে একটা প্লেট এগিয়ে দিল। তুই একটু মৌনতার রুমে এটা দিয়ে আয়, কিছু বলিস না, আমি এখানে এসব বেড়ে দিয়ে মেয়েটার কাছে আসব। সিমি মাথা নেড়ে হ্যাঁ জানাতেই শাহানা ব্যস্ত হাতে ডাল ভাজি তুলে নিতে নিতে বলল, আগে এদিকে খাবারের কাজগুলো শেষ হোক, তুই ততক্ষণে এটা দিয়ে আয়। সিমি ধীরে ধীরে প্লেট হাতে রওনা হলো। মৌনতার রুমে পা রেখে তার ভেতরটা আলগা হয়ে গেল। এই ঘরটা যেন এক ধরনের প্রশান্তি ছড়ায়, পরিপাটি, সুশৃঙ্খল, সিমসাম। একটা পর্দা পর্যন্ত ভুল করে ভাঁজ হয়ে থাকে না এখানে। জানালার পাশে দাঁড়িয়ে থাকা সেই পরিচ্ছন্ন মেয়েটিকে দেখে সিমির চোখে মুখে মলিনতা এসে গ্রাস করল। এত পরিপাটি, এত গোছানো মেয়ে কি হবে? তার জীবনটাই তো অগোছালো। এতটুকু বয়সে কত কিছুই না সহ্য করতে হচ্ছে মৌনতাকে, এত কষ্ট, এত বোঝা, অথচ একটাবারও সে মুখ ফুটে কিছু বলে না, কোনো প্রতিবাদ করে না। মেয়ে মানুষ এত নরম হলে চলে? সিমি নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে মৌনতার দিকে এগিয়ে গেল। মৌনতা। মৌনতার কণ্ঠে হালকা ঝিম ধরা সুর, চোখ কিন্তু জানালার বাইরে স্থির। সিমি একটু থেমে বলল, জানালাটা বন্ধ করে দে, রাতে জানালা খুলে বাইরে তাকানো ভালো না। মৌনতা এবার মুখ ফিরিয়ে বলল, এসব কুসংস্কার তুমি বিশ্বাস করো ছোট মা? সিমি হালকা হেসে বলল, না করলেও অনেক কিছু করতে হয়। মৌনতা নিচু কণ্ঠে বলে উঠল, আমার জীবনের দাগটাও কি সেরকম, যা না মানলেও মানতে হয়? এবার সিমি মুখটা একটু শক্ত করলো, তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে খাবারের প্লেটটা ড্রেসিং টেবিলের পাশে নামিয়ে রাখতে রাখতে বলল, এসব বাদ দে, এগুলো খেয়ে নে। মৌনতা তখন খুব নিঃশব্দে বলল, তুমি আমার উপর রাগ করেছ? সিমি একটু চমকে তাকায়, কেন? তোমাকে আমার জীবনের ব্যাপারে কিছু বলিনি বলে? সিমি একটুখানি হাসল না, কণ্ঠে কোনো অভিযোগ নেই, ছিল কেবল একটা মায়াবী নির্জনতা। সিমি আরও কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ পেছন থেকে পা টিপে আসা একজনের উপস্থিতি টের পেল। সে ঘুরে তাকিয়ে দেখে দরজার দাঁড়িয়ে আছেন শাহানা বেগম। সাদা সালোয়ার কামিজে সন্ধ্যার নরম আলোয় যেন এক কোমল ছায়ার মতো লাগছে তাকে। শাহানার চোখে এক চিরচেনা ইশারা, নীরবে বলল, আমি এসেছি, তুই যা। সিমি মুহূর্তে বুঝে গেল মা মেয়ের নিঃশব্দ কথোপকথনের এখনই সময়। সে মাথা নোয়ালো, মৌনতার দিকে একবার তাকে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের বাতাসে যেন এক ধীর স্নিগ্ধ নীরবতা নেমে এলো। মৌনতা শব্দহীন পায়ে এগিয়ে গিয়ে ব্যালকনির দোলনাটায় বসল। শাহানা নিঃশব্দে তার পাশে এসে বসলেন। দোলনাটা ধীরে দুলছে, যেন প্রতিটি দোলায় আকাশে ভেসে যাচ্ছে কোনো দীর্ঘশ্বাসের পঙ্গতি। মৌনতা বাইরে তাকিয়ে গ্রিলের ফাঁক দিয়ে নিচে ছড়িয়ে থাকা গাছপালায় আলো আধারির খেলা। মুখে কোনো ভঙ্গি নেই, কিন্তু পুরো শরীর জুড়ে এক নীরবতা, এমন নীরবতা যা দীর্ঘ অপেক্ষা কিংবা ভেতরের হাহাকার থেকেই জন্ম নেয়। শাহানা মেয়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এই মেয়েটার জন্য তার বড়ই মায়া হয়। এতটুকু বয়সে এত জটিল জীবন, এই মেয়েটির জন্যই। সে তো একসময় স্বপ্ন দেখত নতুন এক পৃথিবীর, যে কিনা তার বুকের উপর মাথা রেখে একদিন বলেছিল, মা আমি তোমার মতো হব। কিন্তু সেই মেয়ে এখন কতটা নির্জীব। শাহানা মেয়ের কাঁধে আলতো করে হাত রাখে। মৌনতা একটু কেঁপে ওঠে, কিন্তু মুখ ঘুরিয়ে তাকায় না। শাহানার চোখে ভেসে ওঠে মায়া আর অপরাধের মিশ্র অভিব্যক্তি। শাহানা খাবারের প্লেট থেকে ছোট্ট এক লোকমা তুলে মৌনতার ঠোঁটের সামনে ধরতেই মৌনতা এক ঝলক তাকিয়ে ম্লান হেসে ফেলল। শাহানা চোখ সরু করে জিজ্ঞেস করলেন, হাসিস কেন? মৌনতা চোখ নামিয়ে নরম গলায় বলল, আজ একটু বেশি মায়া দেখাচ্ছ তো। শাহানা কপালে ভাঁজ ফেলে শুধালেন, কেন? তোকে কি আমি খাইয়ে দেই না? মৌনতা মাথা নেড়ে উত্তর দিল, দাও, কিন্তু সেটা তো শুধু পরীক্ষা টরীক্ষার আগে, তখন আমার হাত ব্যস্ত থাকে, তো আজ তো আমার হাত ফ্রি। শাহানা গভীর একটা নিঃশ্বাস ফেললেন। মেয়েটা তার উপর যে রাগ করে আছে সেটা তিনি বুঝেছেন, কিন্তু জানেন না রাগটা কেবল তাকে ঘিরেই না পুরো সংসারটাকে ঘিরেই। নে, খেয়ে নে, নরম গলায় বললেন তিনি, যেন সেই নরমতাতেই মৌনতার সব কষ্ট গলে যে। মৌনতা আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। গলার স্বর ভার করে শাহানা আবার জিজ্ঞেস করলেন, তুই আমার উপর রেগে আছিস না তো? মন খারাপ? আর কোনো রাগঢাক না রেখে মৌনতা হঠাৎ ঝাঁপিয়ে পড়ে শাহানার কাঁধে, মুখ গুজিয়ে ডুকরে কেঁদে উঠল। কান্নাটা যেন ভিতর থেকে উঠে এলো। নীরব, বোবা, চাপা এক কষ্টের বিস্ফোরণ হয়। শাহানা স্তব্ধ হয়ে গেলেন। বুকের ভেতর কেমন হাহাকার হয়ে উঠল। এই তো সেই চঞ্চল মেয়ে যার চোখে একদিন ছিল স্বপ্নের রং, এখন সেই চোখে কেবল ধোঁয়া। তিনি মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন। মেয়ের কান্না দেখে তার ভেতরে ভেতরে একটাই কথা বারবার প্রতিধ্বনিত হতে লাগলো, না,
আমি এটা হতে দেব না। কেউ পারবে না আমার মেয়েটার জীবনটাকে এইভাবে ছারখার করতে। যত কিছুই হোক আমি আছি তার পাশে। মৌনতা ঠোঁট কাঁপিয়ে খুব ধীরে বলল, মা তুমিও কি বিশ্বাস করো আমার জীবনে দাগ আছে? বলে একটু থামলো, এরপর শঙ্কা কাঁপা কাঁপা কণ্ঠে হালকা আবারও শুধায়, আসলেই তো আমি সংসার করি বা না করি, আমি একজন বিবাহিত মেয়ে যাকে নিজের স্বামীর মুখটাও দেখতে হয়নি কখনো। শাহানা অপ্রস্তুত হয়ে গলা নামিয়ে বললেন, পাগলি এসব কেমন কথা? সমস্ত এটাই বলবে মা। আজকে মেজো মা যা বললেন ওটাই তো বাস্তব, আমি কলঙ্কিত। শাহানা গলা শক্ত করে এলো, ওর কথা বাদ দে, মানুষরূপী বিষ, ওর কথার পেছনে তুই কান দিবি না। মৌনতা চোখের জল মুছতে একটু থেমে বলল, তোমাকে একটা কথা বলবো মা, একটু অন্যায় আবদার। শাহানা সম্মতি জানাতেই মৌনতা একটু থেমে শুধালো, আমি রাউসান আন্টিদের সঙ্গে ঢাকা চলে যেতে চাই। শাহানার মুখটা মুহূর্তে ফ্যাকাশ হয়ে গেল। ভুরু কুঁচকে তিনি তাকালেন মেয়ের দিকে, যেন তার শরীর দিয়ে শীতল একটা ঝাঁঝি ওঠা বাতাস বয়ে গেল। মা? মৌনতা আচমকা শব্দটা ঝরে পড়ল গলার বেদনার ভার নিয়ে। বলো মা। শাহানা গলার কাছে দলা পাকানো কান্না ঠেলে প্রত্যুত্তর করল, এসব কি বলছিস তুই? মৌনতা চোখের কোণ মুছে ফেলে ধীরে ধীরে বলল, জানি তোমার কাছ থেকে দূরে গেলে তুমি কষ্ট পাবে, আমিও পাবো, কিন্তু এই বাড়িতে থাকলে আমার জীবন এভাবেই থেমে থাকবে মা। আমার পড়াশোনা ওইভাবে থেমে যাবে। আমি কি পারি না মা নিজের মতো একটা সুন্দরভাবে বাঁচতে? মেয়ের কণ্ঠে একরাশ ক্ষোভ, কান্না আর দীর্ঘশ্বাস জমে থাকা অভিমানের গন্ধ টের পেল শাহানা। সে কোনো জবাব দিতে পারল না। মৌনতা একটু থেমে আবার শুধালো, সবাই দেখি নিজের মতো করে জীবন বেছে নেয়, নিজের মতো বাঁচে, আর আমি সব কিছু ধারা বাধা নিয়মে আটকানো। এই 18 বছরের জীবনে এই বাড়ির গণ্ডি পেরিয়ে নিজের জীবনে কিছুই পেলাম না মা। শাহানা স্তব্ধ হয়ে বসে থাকলেন কিছুক্ষণ। মেয়েটার প্রতিটা কথাই যেন বুকের মাঝে কাটার মতো বিঁধল। একটাও কথা নেই যেটা অযথা। মৌনতাকে ছোটবেলা থেকেই তিনি আগলে রেখেছেন বটে, কিন্তু এই আগলানোর আড়ালেই যে পরিবারের মাঝে সে বন্দী হয়ে গেছে তা হয়তো বুঝতেই পারেনি। এক দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি, এরপর কণ্ঠ নামিয়ে বললেন, থাকতে পারবি ওখানে? সব ভুলে মৌনতা চোখ তুলে তাকায়, চেষ্টা করব মা, সব কিছু ভুলে নতুন করে শুরু করতে চাই আমি। শাহানা ঠোঁট কামড়ে নিজেকে সংযত করলেন। কষ্টটা বুকের একপাশে জমে রইল। ঠিক আছে, আমি তোর বাবার সঙ্গে কথা বলবো। মায়ের কথায় মৌনতার চোখের ভেতরের আলোটা একটু জ্বলে উঠল যেন। আসসালামু আলাইকুম। বিশ্বাস করেন এই গল্পটা অনেক ভালো, আপনাদের অবশ্যই ভালো লাগবে। প্রথম পর্বটা কেমন লেগেছে কমেন্টে জানান। মৌনতা কি তার জীবনে নতুন আলো দেখবে সেটা কমেন্টে জানান। আসসালামু আলাইকুম।